এই ছোট্ট ছেলেটির বাবা একজন অসাধারণ কুংফু মাস্টার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বাবার মতো কুংফু শেখার, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তার বাবা কখনোই চাইতো না সে মার্শাল আর্ট শিখুক। তবে সবকিছু বদলে যায় সেদিন, যেদিন তার অপরাজিত বাবা আরেকজন লোকের কাছে কুংফুতে হেরে যায়। রাগে আর দুঃখে ছেলেটি ওই লোকের ছেলের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়ে নেয়, কিন্তু সেখানেও সে চরমভাবে হেরে যায়। অসুস্থ আর দুর্বল এই ছেলেটি কি পারবে তার বাবার অপমানের জবাব দিতে? সেই সত্য ঘটনার গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লিও নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে লুকিয়ে লুকিয়ে তার বাবার মার্শাল আর্টস ট্রেনিং দেখছিল। লিওর বাবা কোনো সাধারণ ফাইটার ছিলেন না, তিনি ছিলেন পুরো শহরের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার। শহরের সব ফাইটাররা তার নাম শুনেই ভয় পেয়ে যেত। তিনি এতই দ্রুত আর ক্ষিপ্র ছিলেন যে তার সামনে কোনো ফাইটারই বেশিক্ষণ টিকতে পারত না, আর আজ পর্যন্ত কেউ তাকে কখনোই হারাতে পারেনি। এজন্যই পুরো শহরের সবাই লিওর বাবাকে খুবই সম্মান করত। বাসায় লিও তার বাবার জেতা সব পুরস্কার দেখে সে সবসময় তার বাবার মতোই হতে চাইত, কিন্তু তার বাবা তাকে সবসময় মার্শাল আর্টস থেকে দূরে রাখত, কারণ লিওর অ্যাজমা ছিল। আর এই অসুস্থতার কারণে লিও যদি কঠিন ট্রেনিং করে তাহলে সে আরও অসুস্থ হয়ে পড়তে পারে। তাই তার বাবা তাকে লড়াই থেকে দূরে থাকতে বলতেন। কিন্তু লিওর স্বপ্ন ছিল বাবার মতো একজন মহান ফাইটার হওয়ার, তাই সে লুকিয়ে লুকিয়ে সব সময় তার বাবার ট্রেনিং নকল করে প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করত। একদিন তাদের শহরে এক নতুন ফাইটার আসে। সে সরাসরি লিওর বাবাকে লড়াইয়ে চ্যালেঞ্জ করে বসে, আর লিওর বাবাও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। লিও এই লড়াই নিয়ে খুবই খুশি ছিল, কারণ সে জানতো এই লড়াইয়ে তার বাবা অবশ্যই জিততে পারবে। লড়াই শুরু হলে দুজন ফাইটারই খুব ভালোভাবে একে অপরের মোকাবেলা করতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে লিওর বাবা যখন বুঝতে পারে যে আসলে সামনের ওই ফাইটারকে সহজে হারানো যাবে না, তখন তিনি তার লড়াইয়ের কৌশলটা একটু বদলে ফেলেন। এতে সামনের ফাইটারটা ঘাবড়ে যায়, আর সে তখন লিওর বাবার স্কেলের সামনে দুর্বল হয়ে পড়ে। এটা দেখে শহরের মানুষ জোরে জোরে চিৎকার করতে থাকে। সবার মনে হচ্ছিল লিওর বাবা খুব সহজেই জিতে যাবে, আর তেমনটাই হচ্ছিল। আর এভাবে কিছুক্ষণ পরে লিওর বাবা সেই ফাইটারকে মেরে তার অবস্থা আরও খারাপ করে দেয় এবং জেতার একদম কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু একদম শেষ মুহূর্তে লিওর বাবা ওই লোকটিকে মারতে গিয়েও হঠাৎ করেই থেমে যায়, কারণ এই আঘাতে লোকটার প্রাণও চলে যেতে পারত। কিন্তু সামনের লোকটা খুবই বাজে মানুষ ছিল। সে লিওর বাবার এই দয়ার সুযোগ নিয়ে হঠাৎ করে তার উপর হামলা করে বসে, আর ধোঁকা দিয়ে লিওর বাবাকে রিংয়ের বাইরে ফেলে দিয়ে ম্যাচটা জিতে যায়। সেখানে থাকা সবাই জানতো যে লোকটা চিটিং করে জিতেছে। লিওর বাবার যারা ছাত্র ছিল তারা সবাই খুব কষ্ট পায় মাস্টারের এই হার দেখে, কিন্তু সবাই জানতো যে লিওর বাবা ইচ্ছে করেই ম্যাচটা হেরেছেন। তবে তিনি কেন এমন করলেন সেটা আমরা সামনে জানতে পারবো। অন্যদিকে লিও খুব কষ্ট পায়, কারণ তার বাবা আজ পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। বাবার এই হার দেখে লিও একদমই ভেঙে পড়ে। আর ঠিক তখনই সেই চিটার ফাইটারের ছেলে লিওর কাছে আসে। সে তখন লিওকে চ্যালেঞ্জ করে বলে, আমার বাবা যেভাবে তোর বাবাকে হারিয়েছে আমিও তোকে সেভাবে হারাবো। এই কথা শুনে লিও রাগে লাল হয়ে যায় এবং ওই ছেলের অহংকার ভাঙার জন্য চ্যালেঞ্জটা মেনে নেয়। লিওর বন্ধু তাকে লড়াই করতে তখন নিষেধ করছিল, কারণ লিও তখনও লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি ছিল না। কিন্তু লিও রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে লড়াই করার জন্য ওই রিংয়ের ভেতর ওই ছেলেটির সামনে চলে যায়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ভালো ট্রেনিং না থাকার কারণে লিও ওই ছেলের সাথে ঠিকমতো লড়তে পারছিল না, যার ফলে ওই ছেলেটা লিওকে মেরে একদমই অবস্থা খারাপ করে দেয় এবং শেষে তাকে রিংয়ের বাইরে ফেলে ম্যাচটা জিতে নেয়। কিন্তু ম্যাচ জেতার পরেও ছেলেটা থামে না। সে লিওর গায়ের উপর পা রেখে তাকে চরম অপমান করে। এতে লিও নিজের কাছে খুবই খারাপ অনুভব করে, আর সে তখন কসম খায়, আজকের পর থেকে আমি নিজেকে এমনভাবে তৈরি করব যে আমি আর কোনোদিন ফাইটে হারব না, আর যেদিন আমি ফাইটে হারব সেটাই আমার জীবনের শেষ দিন হবে। এরপর লিও তার বন্ধুর সাথে একটা লাইব্রেরিতে যায়, আর সেখান থেকে তারা একটা বই নিয়ে আসে, যেই বইয়ের ভেতর মার্শাল আর্টের সব কৌশল লেখা ছিল। যেহেতু লিওর অ্যাজমা ছিল তাই তার বাবা তাকে ট্রেনিং দিতে পারত না, এজন্য লিও নিজে নিজেই বই দেখে দেখে মার্শাল আর্টসের কৌশল শিখতে শুরু করে দেয়। কিন্তু লিও যখন বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে মার্শাল আর্ট শেখার জন্য খুবই বকাঝকা শুরু করে দেয়, আর সেই সাথে কারোর সাথে মারামারি করতেও নিষেধ করে দেয়। কিন্তু লিওকে তার পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে, তাই সে কারো কথাই না শুনে বাবার থেকে লুকিয়ে লুকিয়ে মার্শাল আর্টসের ট্রেনিং করতে থাকে। লিও এত মন দিয়ে ট্রেনিং করত যে সে স্কুলের পড়াশোনাতেও মনোযোগ দিতে পারত না। তখন লিওর বন্ধু তার স্কুলের পড়া লিখে দিত,
আর লিও তখন না খেয়ে না ঘুমিয়ে দিন রাত প্র্যাকটিস করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কষ্টের পর লিওর যখন মনে হলো সে এবার পুরোপুরি তৈরি হয়েছে, তখন সে সরাসরি গিয়ে ওই ছেলেটাকে লড়াইয়ে চ্যালেঞ্জ করে বসে, যে তাকে গতবার হারিয়েছিল। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। যেহেতু লিও এবার খুব ভালোভাবে ট্রেনিং করেছিল, তাই ওই ছেলেটা লিওর সামনে বেশিক্ষণ টিকতে পারে না। লিও খুব সহজেই তাকে হারিয়ে দেয়। ফাইট জেতার পরে লিও এতই খুশি হয় যে সে রাস্তায় দৌড়াতে দৌড়াতে চিৎকার করে সবাইকে তার জেতার খবর জানাতে থাকে। আর এভাবে কয়েকটা বছর পেরিয়ে যায়। লিও এখন বেশ বড় হয়ে গেছে, আর সেই সাথে সে বিয়েও করেছে। সাথে তার একটা মিষ্টি মেয়েও আছে। কিন্তু এখন তার বাবা মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে। তবে এখন আমরা জানতে পারি যে লিও আর আগে সেই ছোট্ট লিও নেই, বরং সে এখন তার শহরের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার। সে আজ পর্যন্ত কোনো ফাইট হারেনি, আর পুরো শহরে লিও বেশ বিখ্যাত হয়ে গেছে। সবাই লিওকে সম্মান করে, আর কারো এত সাহস নেই যে সে লিওকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করবে। কারণ যখনই কেউ লিওর মোকাবেলা করতে আসে, লিও তাকে এত বাজেভাবে মারে যে সে আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। আর এই কারণেই আজ লিও তার বাবার মতো পুরো শহরে বেশ জনপ্রিয়। কিন্তু সারাক্ষণ তার পেছনে মানুষের ভিড় আর সবার সম্মান লিওকে নষ্ট করে দিয়েছিল। লিও এখন অনেক বেশি অহংকারী হয়ে গেছে। কিন্তু তার বাবার সবকিছু থাকার পরেও যেমন খুব সাধারণ জীবনযাপন করত, লিও একদমই তেমন হয়নি। সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মানুষ মনে করে, আর কাউকে একদমই সম্মান করে না। সে সবসময় মদের নেশায় ডুবে থাকে, আর মানুষদেরকে ফ্রিতে ফ্রিতে মদ খাওয়ায়। মাঝে মাঝে লিও এত মদ খেয়ে নিত যে সে নিজের বাড়ির রাস্তাও ভুলে যেত। লিও তার সব টাকা সবসময় এসব কাজ করেই উড়িয়ে দিত, যার কারণে লিওর উপর হোটেল মালিকের অনেক ধার জমে গিয়েছিল। আর এই হোটেল মালিক ছিল লিওর সেই ছোট্টবেলার বন্ধু, যে লিওর স্কুলের পড়া লিখে দিত। তার বন্ধু লিওর এই বাজে খরচের দিকে নজর রাখত, কিন্তু লিও তার ছোটবেলার বন্ধু হওয়ায় সে লিওকে এই ব্যাপারে কোনো কিছুই বলতো না। লিও তার বন্ধুর ভালো মানুষের সুযোগ নিয়ে শুধু নিজেই ফ্রিতে খেত না, বরং তার দলের লোকজনদেরকেও সবকিছুই ফ্রিতে খাওয়াতো, আর তার বন্ধুকে এক পয়সাও দিত না। এসব দেখে হোটেল মালিকের একদমই ভালো লাগছিল না। একদিন হোটেলের ম্যানেজার এসে মালিককে বলে যে আমাদের হোটেলের অনেক লোকসান হচ্ছে, কারণ লিও আর তার লোকজনেরা প্রতিদিনই ফ্রিতে খেয়ে যাচ্ছে। এটা শুনে লিওর ছোটবেলার বন্ধুর খুব রাগ হয়, এবং সে সরাসরি লিওর কাছে গিয়ে তাকে বলে যে দেখো লিও, এভাবে আর চলবে না। তুমি যে তোমার লোকদেরকে আমাদের হোটেল থেকে ফ্রিতে খাওয়াচ্ছ, এটা একদমই ভুল করছো। তুমি আমার বন্ধু, তুমি ফ্রিতে খেলে আমি মানা করব না, কিন্তু এরা তোমার সুযোগ নিচ্ছে। যেদিন তুমি এদের খাওয়ানো বন্ধ করে দেবে, দেখবে তোমার পাশের এই লোকজনগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। তাই এখন এসব বন্ধ করো। তুমি তোমার বাবার রাস্তায় চলছো না, মনে রেখো এই রাস্তা তোমাকে বিপদে ফেলতে পারে। কিন্তু লিও তার বন্ধুর কথায় একদমই পাত্তা দেয় না, এবং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন শহরে লিও যখন তার দলবল নিয়ে যাচ্ছিল, তখন আরেকজন ফাইটার তার লোকদের নিয়ে তাদের সামনে আসে। সেই ফাইটারের নাম কিং। কিং খুব ভালো একজন ফাইটার, আর সেও লিওর মতো আজ পর্যন্ত কোনো ফাইট হারেনি। কিন্তু এই বিষয়টা লিওকে সবসময় কুড়ে কুড়ে খাচ্ছিল, কারণ লিও চাইতো পুরো শহরে শুধু তারই রাজত্ব চলুক। তাই লিও রাস্তাতেই কিংয়ের সাথে ইচ্ছা করেই খারাপ ব্যবহার শুরু করে দেয়। কিন্তু কিং লড়াইয়ের মুডে ছিল না, তাই সে লিওকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু লিওর তখনও অনেক রাগ ছিল, আর সে নিজের রাগ ট্রেনিংয়ের সময় তার ছাত্রদের উপর মেটাতে থাকে। পরের দিনই লিওর লোকেরা তার একটা ছাত্রকে স্ট্রেচারে করে নিয়ে আসে। সে খুব বাজেভাবে আহত হয়ে গিয়েছিল। ছাত্রটা লিওকে বলে আমাকে কিং মেরেছে, কারণ কাল তুমি রাস্তায় কিংয়ের সাথে খারাপ ব্যবহার করেছিলে। কিং তোমার উপর বদলা নিতে না পেরে আমাকে মেরেছে। এটা শুনে লিওর খুবই রাগ হয়, আর সে কিংয়ের থেকে বদলা নিতে চলে যায়। অন্যদিকে কিং তার পরিবার নিয়ে লিওর ছোটবেলার বন্ধুর রেস্টুরেন্টে নিজের জন্মদিনের পার্টি করছিল। লিও সেখানে পৌঁছে কিংকে তার পরিবার সামনে লড়াইয়ের চ্যালেঞ্জ করে বসে, কিন্তু কিং তখন মানা করে বলে আজ আমার জন্মদিন, আমি দিনটা পরিবারের সাথে কাটাতে চাই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু লিও তার কোনো কথা শোনে না, আর তার পরিবারের সামনে কিংকে বারবার অপমান করতে থাকে। তখন লিওর বন্ধু এসে লিওকে বোঝায় যে এখানে মারামারি করলে হোটেলের ক্ষতি হবে, তাই সে যেন অন্য কোথাও চলে যায়। কিন্তু লিও রেগে গিয়ে তার বন্ধুকেও বকাবকি করে, এবং তার সাথে ছোটবেলার বন্ধুত্ব ভেঙে দেয়। এরপর লিও কিংকে বলে হয় লড়াই করো, না হলে সবার সামনে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসো। পরিবারের সামনে এভাবে বারবার অপমান হওয়ার পর কিং ফাইটের জন্য রাজি হয়ে যায়। হোটেল ফাঁকা করে দেওয়া হয়, আর ভেতরে লিও ও কিংয়ের ফাইট শুরু হয়ে যায়। দুজনেই খুব ভালো ফাইটার হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কেউই হার মানতে রাজি ছিল না। তখন লিও রাগের মাথায় কিংয়ের উপর এমন সব প্রাণঘাতী আঘাত করে যে যা তার বাবার নিয়মের বাইরে ছিল। কিং লিওর আঘাতগুলো আটকে দিচ্ছিল,
যা দেখে লিওর আরও রাগ হয়। সে নিজের রাগ সামলাতে না পেরে সরাসরি কিংয়ের বুকে একটা আঘাত করে বসে, আর এই আঘাতটা এতই ভয়ঙ্কর ছিল যে কিং ওখানেই মারা যায়। লিও রেস্টুরেন্ট থেকে বাইরে এলে তার লোকেরা জেতার আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু কিংয়ের লোকেরা কিংয়ের লাশ দেখে খুবই কষ্ট পায় আর রাগে বদলা নেওয়ার আগুনে জ্বলতে থাকে। কিছুক্ষণ পরে লিও যখন নিজের বাড়ির কাছে পৌঁছায় তখন সে মাটিতে অনেক মানুষের পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো তার বাড়ির দিকে যাচ্ছিল। লিও দরজায় পৌঁছে তার মাকে ডাকতে শুরু করে, কিন্তু সে কোনো আওয়াজ পায় না। বাড়ির ভেতর গিয়ে সে দেখে সব লাইট বন্ধ করা আছে। তার মায়ের ঘরে গিয়ে সে দেখে যে তার মায়ের লাশ পড়ে আছে। লিও তখনই খুবই শক হয়ে যায়। কিংয়ের লোকেরা তাদের মাস্টারের বদলা নিতে লিওর মাকে মেরে ফেলেছে। মায়ের মৃত্যুতে কাঁদতে কাঁদতে হঠাৎ লিও তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে তার মেয়ের ঘরে যায়। সেখানে গিয়ে লিও দেখে যে ওই লোকেরা তার ছোট্ট মেয়েটাকেও খুব বাজেভাবে মেরে ফেলেছে। লিও তার মেয়েকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করে, কারণ এই পৃথিবীতে লিওর আর কেউ বেঁচে রইল না। নিজের মা আর মেয়ের মৃত্যুতে লিওর ভেতর থেকে একদমই ভেঙে পড়ে, আর সেও তখন এর প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে বসে। রাগে অন্ধ হয়ে লিও কিংয়ের পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। কিংয়ের বাড়িতে পৌঁছে প্রথমে সে কিংয়ের ছেলেকে মেরে ফেলে। এরপর সে যখন কিংয়ের স্ত্রী আর মেয়েকে মারতে যায় তখন কিংয়ের স্ত্রী লিওকে বলে, এতে আমার আর আমার মেয়ের কোনো দোষ নেই, তারপরেও তুমি যদি তোমার রাগ মেটাতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। এই কথা শুনে লিওর রাগ একটু কমে যায়। সে বুঝতে পারে যে আসলেই এতে কিংয়ের স্ত্রী ও মেয়ের কোনো দোষ নেই। তাই সে তাদের দুজনকে জীবিত ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফিরে আসার পথে লিওর লোকেরা তার কাছে আসে। তারা লিওর সামনে ওই ছেলেটিকে ধরে আনে, যাকে কয়েকদিন আগে কিং খুব মেরেছিল, আর যার বদলা নিতে গিয়ে লিও কিংকে খুন করেছে। এখানে লিও আসল সত্যিটা জানতে পারে। লিওর লোকেরা তাকে জানায় যে কিং এই ছেলেটাকে এজন্য মেরেছিল কারণ সে কিংয়ের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছিল, আর সে কারণে কিং রেগে গিয়ে তাকে মেরেছিল। এই কথা শুনে লিও খুবই কষ্ট পায়, কারণ সে বিনা কারণে কিংকে মেরে ফেলেছে। কিং আসলে একদমই নির্দোষ ছিল। আর শুধু তাই নয়, রাগের মাথায় সে কিংয়ের মাসুম ছেলেটাকেও মেরে ফেলেছে। তখন লিওর তার সেই ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ে যায়, যে হোটেলের মালিক ছিল। সে বলেছিল যে তোমার পাশের এই চামচারা একদিন তোমাকে অনেক বড় বিপদে ফেলবে, আর কথাটা একদম সত্যি হয়ে যায়। তখন লিও তার দলের সব লোকদের সঙ্গ ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে সে খারাপ মানুষদের সাথে আছে। এখন লিওর জীবনে আপন বলতে আর কেউ রইল না। তার ছোটবেলার বন্ধুও তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়া লিও এবার এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে শহর থেকে দূরে একটা নদীতে রাখা নৌকায় গিয়ে বসে, আর নৌকাটা ধীরে ধীরে ভাসতে থাকে। লিও জানত না এই নৌকা তাকে কোথায় নিয়ে যাবে, তবে নৌকাটা ভাসতে ভাসতে লিওকে জঙ্গলের একটা জনবসতিহীন জায়গায় নিয়ে আসে। লিও সিদ্ধান্ত নেয় যে সে এখানেই তার বাকি জীবন কাটিয়ে দেবে। এভাবেই দিন মাস পেরোতে থাকে। পুরো 6 মাস পর যখন আমরা লিওকে দেখি তখন বোঝা যায় যে সে আর আগের লিও নেই। সে পুরোপুরি বদলে গেছে। তার দাড়ি গোঁফ চুল অনেক বড় হয়ে গেছে। লিও তার এই জীবনে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে ফেলবে। এরপর সে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার জন্য নিজেকে ছেড়ে দেয়। কিন্তু যখনই সে ডুবে মারা যাবে ঠিক তখনই ওই গ্রামের কয়েকজন জেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা লিওকে তাদের গ্রামে নিয়ে যায় আর তার খুব ভালো খেয়াল রাখে। কয়েকদিন পর লিওর জ্ঞান ফিরে আসে, কিন্তু সে এত বড় একটা মানসিক ধাক্কার মধ্যে ছিল যে তার শরীর একদমই ঠিক হচ্ছিল না। তখন গ্রামের লোকজন তাকে মরার জন্য ছেড়ে দেয়, কারণ তারা ভেবেছিল লিও আর বাঁচবে না। কিন্তু গ্রামের মুন নামের একটা মেয়ে হার মানে না। সে লিওর খুবই যত্ন নেয়। মুন আসলে একজন অন্ধ মেয়ে। সে চোখে দেখতে পেত না, কিন্তু তার মনটা খুবই ভালো ছিল। সে সবসময় লিওর খেয়াল রাখত আর তাকে খাইয়ে দিত। মুনের এই ভালোবাসার কারণে লিও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। একদিন মুন লিওর লম্বা চুল দেখে চুল কেটে দেওয়ার কথা বলে। অনেকদিন পর লিও নিজের পায়ে দাঁড়িয়ে ঘর থেকে বের হয়। এরপর মুন তাকে নদীর ধারে নিয়ে গিয়ে তার চুল আর দাড়ি কেটে তাকে আগের রূপে ফিরিয়ে আনে। এত খেয়াল রাখার জন্য লিওর মুনের প্রতি মায়া জন্মে যায়, আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। লিও ঠিক করে যে সে তার বাকি জীবনটা এখানেই সাধারণ মানুষদের মতো কাটিয়ে দেবে। গ্রামের লোকজন যে কাজ করত লিও তাদের সাথে সেই কাজ করতে শুরু করে। সে কখনোই কাউকে তার আসল পরিচয় জানায়নি। সে যে একজন বিখ্যাত মার্শাল আর্ট মাস্টার এটা তাদের ওই গ্রামের কেউ জানতে পারে না। একদিন গ্রামের একটা বাচ্চা পাশের গ্রাম থেকে কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে। এতে গ্রামের সর্দার খুব রেগে যায় আর বাচ্চাটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাচ্চাটির দাদি তখন সর্দারকে ক্ষমা করে দিতে বললেও সর্দার তখন রাজি হয় না। গ্রামের নিয়ম অনুযায়ী চুরি করলে শাস্তি পেতে হবে।
তখন লিও সামনে এসে সর্দারকে বলে যে বাচ্চার বদলে তাকে যেন শাস্তি দেওয়া হয়। সর্দার তখন এই শর্তে রাজি হয়ে যায়, কিন্তু সেও তখন একটা শর্ত দেয় যে লিওর তাকে লড়াই করে হারাতে হবে, কারণ বড় আর ছোটদের শাস্তি আলাদা। লড়াই শুরু হলে সর্দার লিওর উপর অনেক আঘাত করে, কিন্তু লিও শুধু নিজেকে বাঁচাতে থাকে, কোনো পাল্টা আঘাত সে করে না। লিও চাইলেই এক ঘুষিতেই ওই সর্দারকে হারিয়ে দিতে পারত, কিন্তু গ্রামের লোকজন তখন লিওকে পাল্টা মার দিতে বলে। তখন লিও তার ফাইটিং স্কিল ব্যবহার করে সর্দারকে খুব সহজেই হারিয়ে দেয়। সর্দার লিওর স্কিল দেখে অনেক প্রশংসা করে। এই প্রথম গ্রামের লোকজন জানতে পারে যে লিও কোনো সাধারণ মানুষ নয়, সে একজন দারুণ ফাইটার। এরপর সবাই লিওর খুবই সম্মান করতে শুরু করে। একদিন মুন লিওকে সাথে নিয়ে তার মা বাবার কবরে যায়। এটা দেখে লিওরও নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। যেহেতু লিওর মানসিক অবস্থা এখন ভালো, তাই সে ঠিক করে যে সে নিজের শহরে গিয়ে তার মেয়ে আর মা বাবার কবর দেখে আসবে। যখন লিও শহরে যাওয়ার কথা মুনকে জানায়, তখন মুন তাকে আটকায় না। মুন তাকে বলে, তুমি ভালোভাবে গিয়ে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। লিও তখন মুনকে কথা দেয় যে সে ফিরে আসবে। এরপর সে নিজের শহরের দিকে রওনা দেয়। কিন্তু লিও যখন নিজের শহরে ঢোকে, তখন সে দেখে যে এই শহর আগের থেকে অনেক বেশি বদলে গিয়েছে। এখানে এখন অন্য দেশের লোকেরা থাকতে শুরু করেছে। লিও জানতে পারে যে তার চলে যাওয়ার পর শহরে এমন কোনো শক্তিশালী মানুষ ছিল না যাকে মানুষ ভয় পাবে, কারণ লিও কিংকেও মেরে ফেলেছিল। আর কোনো লিডার না থাকার কারণে মানুষ পুরো শহরে লুটপাট শুরু করে, যার ফলে শহরের এই অবস্থা হয়েছে। সেই সাথে ব্রিটিশরা এই শহরটা দখল করে নিয়েছে, আর এখন এখানেই তাদের রাজত্ব চলে। এরপর লিও তার নিজের বাড়ির দিকে যায়। সে যখন তাদের বাড়ির দরজায় টোকা দেয়, তখন তার পুরনো চাকর এসে দরজা খোলে। সে এখনও লিওর বাড়ির খুব ভালোভাবে দেখাশোনা করছিল। লিওকে ফিরে আসতে দেখে চাকরটি খুবই খুশি হয়। এরপর লিও তার পরিবারের কবর দেখতে যায়। সে তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, কারণ সে তার বাবার নিয়ম না মেনে নিজেকে একজন অহংকারী আর ক্ষমতাশালী মানুষ মনে করেছিল। এরপর লিও সেখান থেকে সরাসরি কিংয়ের বাড়িতে পৌঁছায়। সেখানে সে কিংয়ের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার কারণেই কিং আজ এই পৃথিবীতে নেই। এরপর লিও কিংয়ের ছবির সামনে মাথা নিচু করে নিজের ভুলের জন্য অনেক আফসোস করতে থাকে। কিংয়ের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার পর লিও সোজা তার ছোটবেলার বন্ধুর কাছে চলে যায়, যার একটা হোটেল আছে। লিও তার বন্ধুকে বলে, তুমি আমাকে যা যা বলেছিলে আমার সাথে ঠিক তাই হয়েছে, কিন্তু আমি আর আগের মতো নেই, আমি এখন শুধরে গিয়েছি, তাই আমাকে মাফ করে দাও। এই কথা শুনে লিওর বন্ধু, যার মনটা আসলেই খুব ভালো ছিল, সে লিওকে মাফ করে দেয়। এরপর শহরে ঘোরার সময় লিও একটা খবরের কাগজ দেখতে পায়। সেটা থেকে সে জানতে পারে যে হারকিউলিস নামের এক ফাইটার চীনের সব মানুষকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছে। হারকিউলিস অনেক বেশি শক্তিশালী, তার সামনে কোনো ফাইটারই বেশিক্ষণ টিকতে পারে না। লিওর চলে যাওয়ার পর হারকিউলিসই এখন এই শহরের সেরা ফাইটার। লিও হারকিউলিসের সাথে লড়াই করতে চায়, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তখন লিওর ছোটবেলার বন্ধু তাকে কিছু টাকা দেয়, আর লিও তখন ওই লড়াইয়ে অংশগ্রহণ করে। কয়েকদিন পর লড়াইয়ের দিন চলে আসে। আমরা হারকিউলিসকে দেখতে পাই, কিন্তু হারকিউলিস দেখতে অনেক বেশি শক্তিশালী, আর সে লিওর থেকে সাইজেও অনেক বড়। কিন্তু লিও তাকে দেখে একটুও ভয় পায় না। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অনেক দিন ধরে প্র্যাকটিস না করার কারণে লিও একটু দুর্বল হয়ে পড়ে, আর হারকিউলিস লিওকে তুলে তুলে মাটিতে আছাড় মারতে থাকে। কিন্তু লিও তো সহজে হার মানবে না। যখন লিও বুঝতে পারে যে হারকিউলিস এবার ক্লান্ত হয়ে গেছে, তখন সে তার আসল খেলা শুরু করে দেয়। সে হারকিউলিসের উপর ঝাঁপিয়ে পড়ে, আর শেষে লিওর একটা জোরালো ঘুষিতে হারকিউলিস রিংয়ের বাইরে পড়ে যায়। রিংয়ের বাইরে কিছু লোহার পেরেক রাখা ছিল, যার উপর পড়ে হারকিউলিসের ঘাড় ফুটো হয়ে যেতে পারত। কিন্তু ঠিক তখনই লিও তার পায়ের সাহায্যে হারকিউলিসকে বাঁচিয়ে নেয়। এটা দেখে হারকিউলিস মনে মনে লিওকে ধন্যবাদ জানায়। সে বুঝতে পারে যে সে এত ভালো একজন ফাইটারের সাথে কোনো ধোঁকাবাজি করতে পারবে না, তাই সে লিওকে সম্মান জানিয়ে নিজের হার মেনে নেয়। কারণ সে জানত লিও যদি তাকে ওই লোহার পেরেকগুলো থেকে না বাঁচাতো, তাহলে হয়তো সে মারাই যেত। এরপর হারকিউলিস সবার সামনে লিওর হাত উপরে তুলে ধরে তাকে আবারও শহরের চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়। আরও একবার পুরো শহরে লিওর নাম ছড়িয়ে পড়ে। সবাই জেনে যায় যে লিও শহরে ফিরে এসেছে, আর এসেই সে শহরের সবচেয়ে শক্তিশালী ফাইটারকে হারিয়ে দিয়েছে। এরপর লিও তার শহরে একটা একাডেমি খোলে, আর চীনের অনেক মানুষকে মার্শাল আর্টসের ট্রেনিং দিতে শুরু করে দেয়, যাতে চীনের মানুষরা শক্তিশালী হতে পারে আর নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলতে পারে। কিন্তু অন্যদিকে যেসব বিদেশিরা চীন দখল করে রেখেছিল, তারা লিওর ফিরে আসাতে একদমই খুশি ছিল না, কারণ তারা চীনের মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু লিওর কারণে তারা এখন দুর্বল হয়ে পড়েছিল। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে লিওকে এমন একজন ফাইটারের সাথে লড়াই করতে হবে
যে লিওকে মেরে ফেলতে পারবে। তখন একজন জাপানি লোক বলে যে আমি এমন একজন ফাইটারকে চিনি যে খুব সহজেই লিওকে হারাতে পারবে, আর লিওকে হারানোর পর আবার পুরো শহরের মানুষের মনে আমাদের ভয় ঢুকে যাবে। এরপর তারা পুরো শহরে ঘোষণা করে দেয় যে লিওকে একজন ফাইটারের সাথে লড়তে হবে। লিও যদি তাকে হারিয়ে দেয় তবেই লিও শহরের চ্যাম্পিয়ন হবে। লিও এই লড়াইয়ের জন্য রাজি হয়ে যায়। অবশেষে সেই দিনটি চলে আসে যেদিন ফাইট হওয়ার কথা ছিল। হাজার হাজার মানুষ লিও আর সেই ফাইটারের ম্যাচ দেখতে এসেছিল। সাথে শহর দখল করে রাখা বিদেশি শাসকরাও সেখানে এসেছিল। কিন্তু এই ফাইটারের নিয়ম একটু আলাদা ছিল। লিওকে প্রথমে পরপর 3 জন ফাইটারের সাথে লড়তে হয়, আর ব্রিটিশরা এমন করেছিল যাতে লিওর শক্তি কমে যায় আর ফাইনাল ফাইটারের সামনে লিও দুর্বল হয়ে পড়ে। কিন্তু লিও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে মাত্র কয়েক মিনিটেই ওই 3 জন ফাইটারকে হারিয়ে দেয়। এবারে সে ফাইনাল রাউন্ডে সেই ফাইটারের পালা যাকে শাসকরা স্পেশালি লিওকে মারার জন্য এনেছিল। কিন্তু এই ফাইটার আসলে খুব ভালো একজন মানুষ ছিল, আর সে কোনো ধরনের চিটিং পছন্দ করত না। তাই সে লিওকে বলে, তুমি এইমাত্র 3 জন ফাইটারের সাথে লড়েছ, যার কারণে তোমার শক্তি কমে গেছে। তাই এখন আমিও আগে 3 জন ফাইটারের সাথে লড়ব, যাতে আমি তোমার সমান শক্তি নিয়ে তোমার সাথে লড়তে পারি। লিওর বিপক্ষের ফাইটারের মুখে এত সুন্দর কথা শুনে লিও বেশ অবাক হয়ে যায়। লিও বুঝতে পারে যে এই ফাইটার একজন সৎ মানুষ। তাই লিও তাকে বলে, তোমাকে আর 3 জন ফাইটারের সাথে লড়তে হবে না, আমি এই এনার্জি নিয়েই তোমার সাথে লড়তে পারবো। লিওর অনুমতি পাওয়ার পর ওই ফাইটারও লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। এরপর দুজনেই নিজেদের পছন্দের অস্ত্র তুলে নেয় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনেই নিজেদের স্কিলে এত ভালো ছিল যে একে অপরকে সমান পাল্লা দিতে থাকে। তারা এত দারুণভাবে অস্ত্র চালাচ্ছিল যে উপস্থিত সবাই তা দেখে অবাক হয়ে যায়। কেউই হার মানতে রাজি ছিল না। লড়াইয়ের এক পর্যায়ে তাদের দুজনের অস্ত্র একে অপরের সাথে অদলবদল হয়ে যায়। লিও তো তলোয়ার খুব ভালোভাবে চালাচ্ছিল, কিন্তু ওই ফাইটার লিওর অস্ত্র ঠিকমতো কন্ট্রোল করতে পারছিল না। লিও চাইলে খুব সহজেই তাকে হারাতে পারত, কিন্তু লিও সেটা করে না, কারণ লিওর মতে এটা চিটিং হবে। তাই লিও ফাইট থামিয়ে ওই ফাইটারের তলোয়ার তাকে ফেরত দিয়ে দেয়। এরপর আবার তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বিদেশি শাসকরা বুঝতে পারে যে লিও কোনোভাবেই হার মানবে না। তাই ওই জাপানি শাসক লিওকে হারানোর একটা নোংরা প্ল্যান করে। অনেকক্ষণ লড়াইয়ের পর প্রথম রাউন্ডের সময় শেষ হয়ে যায়, আর ফাইট তখন সমান সমান থাকে, কেউ জেতে না। কিন্তু বিশ্রামের পর লিও যখন চেয়ারে বসে পানি পান করে, আর তখনই ওই জাপানি শাসক লিওর পানিতে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। সাথে সাথে লিওর উপর বিষের কোনো প্রভাব পড়ে না, কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হতেই ধীরে ধীরে বিষ কাজ করতে শুরু করে দেয়, আর লিওর মাথা ঘুরতে থাকে। দেখতে দেখতে লিও হঠাৎ করে রক্ত বমি করতে শুরু করে দেয়। এটা দেখে ওই জাপানি ফাইটার ফাইট থামিয়ে দেয়। সে বুঝতে পারে যে লিওকে ইচ্ছাকৃতভাবে মারার প্ল্যান করা হয়েছে। এই বিষয়টা ওই ফাইটারের একদমই পছন্দ হয় না। শাসকরা নিজেদের স্বার্থের জন্য এত ভালো একজন ফাইটারের জান নিতে চাচ্ছে। এদিকে লিওর অবস্থা আরও খারাপ হতে থাকে। তার তখন হসপিটালে যাওয়া দরকার ছিল, কিন্তু লিও বুঝতে পারে যে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, সে আর বাঁচতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে যদি আমাকে মরতেই হয় তবে আমি বীরের মতো লড়াই করে মরব। সে আবার ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। এদিকে শাসকরা তো আগে থেকেই চাইতো লিও মারা যাক, তাই লিওর খারাপ অবস্থা দেখেও তারা ম্যাচ শুরু করে দেয়। এরপর দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। লিও নিজের সবটুকু শক্তি দিয়ে লড়তে থাকে আর একের পর এক মারাত্মক আঘাত করতে থাকে। লিও এত ক্ষিপ্রতার সাথে লড়ছিল যে ওই ফাইটার থেকে পাল্টা মারার কোনো সুযোগই পাচ্ছিল না। অবশেষে লিও ওই ফাইটারের বুকে একটা মারাত্মক ঘুষি মারতে চায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে নিজের হাত থামিয়ে নেয়, কারণ তার মনে পড়ে যায় যে ঠিক এমনই একটা পাঞ্চ মেরে সে কিংয়ের প্রাণ নিয়েছিল। লিও আর কারো জীবন নিতে চাইছিল না। সে তার পাঞ্চ ওখানেই থামিয়ে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি যে গল্পের শুরুতে লিওর বাবা কেন ওই ধোঁকাবাজ ফাইটারকে মারতে গিয়েও থেমে গিয়েছিল। তার বাবার দেখানো রাস্তাতেই লিও নিজের বিপক্ষের ফাইটারকে ছেড়ে দেয়। ওই ফাইটারও বুঝতে পারে যে এই ঘুষিটা লাগলে তার বেঁচে ফেরা অসম্ভব ছিল, তবুও লিও তার প্রাণ বাঁচিয়েছে। এটা বুঝতে পেরেই ওই ফাইটার নিজে থেকে লিওর হাত উপরে তুলে ধরে আর লিওকে এই ফাইটের বিজয়ী ঘোষণা করে। কিন্তু ঠিক তখনই বিষের প্রভাবে লিও মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তখন মারা যায়। ওই জাপানি ফাইটার লিওকে সম্মান জানিয়ে নিজের মাথা নিচু করে। এরপর সে সোজা ওই শাসকদের কাছে গিয়ে তাদেরকে বকাঝকা করতে থাকে। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই লিওর আত্মা সেই অন্ধ মেয়ে মুনের সামনে গিয়ে নিজের ফাইটিং স্কিল দেখাচ্ছে। আর মুন যে চোখে কিছুই দেখতে পেত না,
সে যেন নিজের চোখের সামনে লিওকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছিল। আর এর সাথে এই সত্য ঘটনার গল্পটি শেষ হয়ে যায়। তবে যদি আপনি এই ছোট্ট ছেলেটির কুংফু মাস্টার হওয়ার গল্পটা দেখতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।